নমস্কার। আমরা গদ্য পাঠ পর্বে অশোক মিত্র সাহেবের লেখা আপিলা চাপিলা থেকে পাঠ করছিলাম। 13 নম্বর পর্ব পর্যন্ত আমরা কিছুটা করে পাঠ করেছি। সম্পূর্ণ একটি পর্ব একটি দিনে পাঠ করা সম্ভব হয়নি, কারণ তাতে ভিডিও অনেক বড় হয়ে যায়। যিনি পড়ছেন মানে আমি, এবং যিনি শুনবেন মানে আপনারা, উভয়েরই ধৈর্যচ্যুতিও ঘটতে পারে বা সময়ের অভাব হতে পারে। সেই জন্য একটি পর্বকে কমপক্ষে 2টো ভাগে বিভক্ত করে আমরা পাঠ করছিলাম। 13 নম্বর পর্ব অবধি আমরা পড়েছিলাম। এটা খানিকটা ইতিহাস বইয়ের মতো, যদিও এটি অশোক মিত্র তার নিজের জীবনের কথা বলতে গিয়ে আনুষাঙ্গিক কথা বলেছেন, তথাপি এর মধ্যে ইতিহাস বিধৃত হয়েছে। তো 13 নম্বর পর্ব অবধি পড়ার পর অনিবার্য কারণবশত আমাকে কিছুদিনের জন্য বাইরে চলে যেতে হয়, এবং সে কারণে আপিলা চাপিলার পাঠ বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আমরা আপিলা চাপিলার 14 নম্বর পর্ব থেকে কিছুটা অংশ পড়ব। আসুন দেখি অশোক মিত্র তাঁর 14 নম্বর পর্বে কি লিখছেন। যদিও শচীনদার পাশাপাশি দেবুদা ও হিতুবাবুর প্রসঙ্গ ইতিমধ্যে উত্থাপন করেছি, চতুর্থ ভ্রাতা স্বনামখ্যাত ভাস্কর শঙ্খ চৌধুরীর কথা এই বৃত্তান্তে এখনো পর্যন্ত অনুচ্চারিত। নরেন্দ্রনারায়ণ চৌধুরী তার ছোট ছেলের নাম কি ভেবে নরনারায়ণ রেখেছিলেন তা নির্ণয় করা মুশকিল। তবে সন্তানটি স্বয়ং নিশ্চয়ই গোড়া থেকেই অস্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন, তাই প্রথম সুযোগেই নিজের ডাক নামটি পোশাকি নামে রূপান্তরিত করে নেন। প্রথম এবং তৃতীয় ভ্রাতার মতো শঙ্খ চৌধুরীরও অসম্ভব খেয়ালি চরিত্র, যা পুরোপুরি শিল্পী জনচিত। শচীনদা যেমন খেয়ালের বশে তীর্থ থেকে তীর্থান্তরে, বৃত্ত থেকে বৃত্তান্তরে, এক বৃত্তি থেকে অন্য বৃত্তিতে, এক আড্ডা থেকে অন্যতর আড্ডায় সতত বিচরণ করে বেরিয়েছেন, হিতুবাবু যেমন একটি ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় ছক কেটেছেন, পরমুহূর্তে দ্বিতীয়টি ছেড়ে তৃতীয়র উদ্যোগে আবর্তে ভিড়ে গিয়েছেন, কিংবা চলচ্চিত্রের এই নায়িকাকে তার স্বপ্নালু চোখের ইশারায় ডুবিয়ে চকিত মুহূর্ত অতিক্রান্ত হলে দ্বিতীয় কোনো নায়িকাকে তার স্বপ্নালু চোখের ইশারায় ডুবিয়েছেন। শঙ্খবাবুও তেমনি ছুটোছুটিতে সদা মত্ত। প্রতিভা বহুমুখী ধারায় উপচে পড়ছে। অনেক বছর পর্যন্ত ভদ্রলোক এমনকি স্থির করতে পারেননি গান গাইবেন কি ছবি আঁকবেন কি স্থাপত্য করবেন। তাঁর বহু গুণবতী স্ত্রী ইরা খাঁটি পার্সি পরিবারের মেয়ে, তবে শান্তিনিকেতনে বেড়ে ওঠার ফলেও চৌধুরীদের সঙ্গে সংশ্লেষণে তার জাতিকা কাহিনী প্রায় পাথর চাপা পড়েছে। ইরা শক্ত করে রাস না ধরলে শঙ্খবাবু, আমার সন্দেহ, বরাবরই হায় গৃহহীন হায় পথহারা অবস্থায় পড়ে থাকতেন। শান্তিনিকেতনে ছাত্রাবস্থায় তার উড়নচণ্ডী কাহিনী এখনো কিংবদন্তির অঙ্গ হয়ে আছে। প্রথম, তৃতীয় ও চতুর্থ এই 3 ভাইয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব বরাবরই আলাদা করে নিরূপণ করা যেত। তাহলেও কোথাও 3 জনেরই প্রকৃতিতে একটু সন্ন্যাসী মনস্কতার সাযুজ্য। একমাত্র দ্বিতীয় ভ্রাতা দেবুদা সমান স্নেহশীল, সমান আড্ডাপ্রিয়, অথচ স্থিতধী, কোনোদিনই পাগলাটেপনায় ভোগেননি।
সেই জন্যই হয়তো ব্যবসায় সফল হতে পেরেছিলেন। তাঁদের 4 বোনের কথাও এখানে সামান্য উল্লেখ করি, নইলে পরে হয়তো আর সুযোগ ঘটবে না। বড় বোন শান্তি শচীনদার ঠিক পরে, কিশোরী বয়সে গয়া শহরের সুপ্রাচীন বারেন্দ্র পরিবারে পদবী খাঁ, বিবাহিত। তারপর তিনি আর বাংলাদেশে তেমন ফেরেননি, গয়াতেই জমাটি সংসার। ভাইয়েরা বোনেরা তার কাছে মাঝে মাঝে গিয়ে থেকে এসেছেন। তিনি নিজে খুব কমই ভাইদের বা বোনেদের সংসারে বিহার করে গেছেন। মাত্র একবার বা দুবারই তাকে মুম্বাইতে চার্চিল চেম্বার্সে অথবা কলকাতায় সামান্য কিছুদিন কাটাতে দেখেছি। তার নামের সঙ্গে সঙ্গতি রেখেই শান্তিদি যেখানেই থাকুন শান্তি আমন ছড়াতেন ছিটোতেন, সেই সঙ্গে স্নেহের ফল্গু ধারাও। দ্বিতীয় বোন ধরিত্রী আমরা কমলাদি ডাকতাম, মনীষ ঘটকের সহধর্মিণী, ঋত্বিক ঘটকের বৌদি, মহাশ্বেতা দেবীদের জননী। ছোটখাটো মহিলাটি মৃদুভাষী সর্বং সহা। জীবনে কত শোকতাপ সহ্য করেছেন তার ইয়ত্তা নেই। এক খেয়াল কুঞ্জ থেকে বিয়ের পর অধিকতর খেয়ালি, কিন্তু একই গ্রামের ঘটককুলে তিনি নিক্ষিপ্ত হয়েছিলেন। ঘটকদের প্রতিভার পরিসীমা নেই, তবে তাদের উদ্ভ্রান্তি মুখনতাও সীমাহীন। কমলাদি নিজেও একসময় একটু একটু লিখতেন। সংসারের তাড়নায় সেই প্রবণতা উবে যায়। তারপর সারা জীবন একটির পর একটি সংকট ও শোকের মধ্য দিয়ে দিনাতিক্রম করেছেন। শেষের কয়েকটি বছর দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। পৃথিবী সম্পর্কে তবু তাঁর কোনোদিন ন্যূনতম ক্ষোভ ছিল না। সমস্ত সত্তা থেকে করুণা উপচে পড়ত। তাহলেও একটি কৌতুক স্মৃতির কথা বলি। মাত্র একবারই কমলাদিকে সামান্য ধৈর্য হারাতে দেখেছি। শচীনদাকে সঙ্গে দিতে কয়েক সপ্তাহ মুম্বাইতে চার্চিল চেম্বার্সে কাটাচ্ছেন। আমরাও তখন ওখানে। একদিন সন্ধ্যা ঘন হয়ে এসেছে। ইকোনমিক উইকলির দপ্তর থেকে শচীনদা আদরের বোনকে টেলিফোন করলেন, ঘণ্টা দেড়েক বাদে বাড়ি ফিরবেন, সঙ্গে 8-9 জন থাকবেন, তাদের সকলের নৈশাহারের ব্যবস্থা রাখতে হবে। কমলাদি নিঃশব্দে শুনলেন, ফোনটা জায়গা মতো রেখে দিলেন। আমার স্ত্রীর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, থাকতো বাড়িতে বউ, মজা বুঝিয়ে দিত। তবে কমলাদি জাদুকরী মহিলা। 1.5-2 ঘন্টার মধ্যেই ষোড়শোপচার তৈরি করে অতিথিদের সামনে সাজিয়ে দিলেন। তৃতীয় ভগ্নী শকুন্তলাদি ব্রিটিশ আমলের সিভিলিয়ান রঞ্জিত রায়ের স্ত্রী। মানুষের জীবনের মোড় হঠাৎ কিরকম ঘুরে যায়। শকুন্তলাদি প্রথম জীবনে লীলা রায়ের অন্ধ ভক্ত ছিলেন। দীপালি সংঘ শ্রীসঙ্গে তদ্গতা প্রাণা। লীলাদি যখন কারান্তরালে অত্যন্ত সুষ্ঠুতার সঙ্গে জয়শ্রী পত্রিকা পরিচালনা করেছেন, কোনো উপলক্ষে রঞ্জিতবাবুর সঙ্গে দেখা হলো, পরিচয় থেকে অনুরাগ, অনুরাগ থেকে বিবাহ। আমার এখনো মাঝে মাঝে প্রশ্ন জাগে, শকুন্তলাদি কি মেনে নিতে পেরেছিলেন এই পট পরিবর্তন? তিনি কি সুখী হয়েছিলেন? বাইরে থেকে তো বোঝবার কোনো উপায় ছিল না। শকুন্তলাদির জ্যেষ্ঠা কন্যা শাওন, ভালো নাম ইন্দ্রাণী, ইতিহাসের অত্যন্ত প্রতিভাময়ী ছাত্রী। ওরকম সুন্দরী, শান্ত স্বভাবা, বিনতবাক নারী আমি কদাচ দেখেছি। হৃদয়ের সমস্ত স্নেহ তাকে উজাড় করে দিয়েছিলাম। প্রায় 20 বছর হতে চলল সে মৃতা। শচীনদাদের সর্বকনিষ্ঠা বোন স্বপ্নময়ী কুচিদি অন্য 3 বোনের মতো তিনিও এখন বিগতা, শিল্প নিপুণা, নৃত্য কুশলা ও বাক বিদগ্ধা হিসাবে শান্তিনিকেতনে তার খ্যাতি উপচে পড়ত। জনশ্রুতি কোনো ঋতুতে রামকিঙ্কর বেইজ তার প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। তবে এখনো তো যা হবার নয় তা হয় না। কুচিদির কন্যারাও
আমাকে অনেক আনন্দের দিনে সঙ্গ দিয়েছে, যেমন দিয়েছে তাদের মামাতো মাস্তুতো ভাই বোনেরা। আমার সংজ্ঞায় যা বৃহৎ বৃত্ত চৌধুরী পরিবার, তার প্রসাদ না পেলে আমি যা হয়েছি তা অনেকটাই হতে পারতাম না। যেবার শচীনদা সান ফ্রান্সিসকোয় সেই সম্মেলনে এলেন, বৈঠকান্তে কিছুদিন মার্কিন দেশের নানা প্রান্ত চষে বেড়ালেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক উইকলি ও তার অনুরাগী রিয়ত্তা নেই। সত্যি সত্যি সব ঠাঁই তার ঘরে আছে, ঘরগুলিকে খুঁজতেও হলো না। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকরা তাকে সাদর আমন্ত্রণ করে নিয়ে যেতে লাগলেন। সাংবাদিক ও কূটনৈতিক মহলেও শচীনদার কদরের সীমা নেই। সেসব জায়গা থেকেও তার আহ্বান এলো। বাঁধ ছাড়া প্রাণীর মতো তাঁর জীবনযাপন। এই অমিত এলোমেলো বিহারের ফলে যা হবার তাই ঘটল। ফিলাডেলফিয়া শহরে অনেক অনুচ্ছেদ আগে উল্লেখ করেছি, খুব অসুস্থ হয়ে পড়লেন। অস্ত্রোপচারের প্রয়োজন হলো। কিছুদিন বিশ্রামে থেকে শরীর ঈষৎ ছাড়িয়ে নেওয়ার লক্ষ্যে তার ওয়াশিংটনে চলে আসা। আমাদের এক শয্যা কক্ষ অ্যাপার্টমেন্টে তাকে বন্দি করে রাখার আপ্রাণ চেষ্টা আমাদের তরফ থেকে। তবে তাকে শাসনে রাখতে পারি সেরকম প্রতিভা যথার্থই আমার স্ত্রী ও আমার আয়ত্তে ছিল না। নিজে বেরোতে না পারেন তাতে কি, অনুরাগীর দল সকাল বিকাল দুপুর সন্ধে মধ্যরাত্রি পর্যন্ত ছেঁকে আসত। বিশ্রামের প্রসঙ্গ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। শচীনদা বিরাট অট্টহাস্যে আমাদের অনুযোগ উড়িয়ে দিতেন। তাঁর জীবন দর্শনও এই সুযোগে খানিকটা বুঝিয়ে দিলেন আমাদের। তোমাদের দুজনেরই বাবা মা চাকরিজীবী ছিলেন, মাসান্তে মাইনে পেতেন, জীবনে তাই শৃঙ্খলার নিগড় ছিল। আমার ক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম। আমি অল্প বিস্তর জমি জমাওয়ালা উকিল পরিবারের ছেলে। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ জমিদারি ও ওকালতি থেকে আহিত উপার্জনের অর্থ আসত, আর হয়তো কয়েক মাস কোনো অর্থাগমই নেই। সুতরাং আমাদের বাড়িতে বেনিয়মই ছিল নিয়ম। আমরা ভাইয়েরাও সেরকম প্রকৃতির হয়েছি। শুধু দেবুর কথা ছেড়ে দাও, ও ওর গিন্নির ভয়ে গৃহী হতে বাধ্য হয়েছে। এই দুরন্ত ব্যাখ্যার কাছে আমাদের পরাভূত হতেই হতো। সুতরাং যে কয়েক সপ্তাহ ওয়াশিংটনে ছিলেন, আড্ডার দুর্ধর্ষ স্রোতধারা অনবচ্ছিন্ন বয়ে গিয়েছিল। আসলে শচীনদা নিজেই হেনাদির ভয়ে তটস্থ থাকতেন। হেনাদি কোমল হৃদয়, তথাচ জেদি মানুষ, সকলের প্রতি অতি আদরের ভাতৃজায়া। অনেক দিন পর্যন্ত চৌধুরী পরিবারে একমাত্র বধূ, ব্যক্তিত্বে প্রখর। সারা জীবন শচীনদাকে সহবত শেখাতে বদ্ধপরিকর। শেষটায় বোধহয় হাল ছেড়ে দিয়েছিলেন। মার্কিন বাসের 3 বছর গড়িয়ে গেছে, বন্ধু বান্ধবের অভাব নেই। তাহলেও দেশে ফেরার জন্য মন উড়ু উড়ু। ভিয়েতনামের বীভৎস কলঙ্কময় যুদ্ধ তখনও ঠিক শুরু হয়নি, যুদ্ধের পূর্বরাগ চলছে। তবে অন্য একটি অতি তিক্ত অভিজ্ঞতার স্মৃতি আজও মনে গেঁথে আছে। 62 সালের অক্টোবর মাস। ছাত্রদের নিয়ে আমরা ইনস্টিটিউটের কয়েকজন অধ্যাপক টেনিসি উপত্যকা অঞ্চলে শিক্ষামূলক ভ্রমণে গেছি। হঠাৎ কিউবা নিয়ে সংকট। জন কেনেডি সম্মুখ সমরে আপাত প্রস্তুত, সোভিয়েত নেতৃবৃন্দ অনড়। দুপক্ষের দাঁত কিরমির, অস্বাভাবিক পরিস্থিতি। গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। আমরা অনির্দিষ্টকালের জন্য নক্সভিল শহরে আটকা পড়েছি। আমাদের ডেরা শহরের সম্ভ্রান্ত অ্যান্ড্রু জনসন হোটেল। কিন্তু বর্ণবৈষম্যের ভূত দূর হয়নি। আমাদের সঙ্গে গুটিকয় আফ্রিকা মহাদেশীয় ছাত্র। হোটেলের ঘরে তাদের থাকতে বাধা নেই, কিন্তু ভোজন কক্ষে নাকি ঢোকা চলবে না। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ, অন্যত্র যাওয়ার উপায় লুপ্ত। বাধ্য হয়ে ওই হোটেলেই রইলাম। তবে যেহেতু ছাত্রদের প্রবেশের অধিকার নেই, কেউই ওখানে অন্ন গ্রহণ করলাম না। অদূরবর্তী একটি স্টেক হাউসে গিয়ে দুবেলা সস্তায়
মস্ত বড় রসালো টি বোন স্টেক খেয়ে 4 দিনে নিজেদের ওজন প্রচুর বাড়িয়ে নিলাম। ঘটনাটির কথা আরও বিশেষ করে মনে আছে, আমাদের থাকাকালীন এক ঝাঁক হলিউড অভিনেতা অভিনেত্রীও ওই হোটেলে জেমস অ্যালবির এ ডেথ ইন দ্য ফ্যামিলির চলচ্চিত্রায়ন উপলক্ষে তারা নক্সভিলে ছিলেন। পরিস্থিতি হেতু তাদের কাজকর্ম বন্ধ। আমাদের মতো তারাও উদ্দেশ্যহীন লিফট দিয়ে নিচে নামছেন, খানিক বাদে উঠছেন, ফের নামছেন, ফের উঠছেন। হঠাৎ নিজে থেকে এগিয়ে এসে নায়িকা ইংরেজ অভিনেত্রী জিন সিমসন আলাপ করলেন। তারপর প্রতিবার করিডোরে লিফটে দেখা হলে মুচকি হাসির বিনিময়। ওই সংকটের অবসান। কিন্তু কয়েক সপ্তাহ বাদে গভীরতর সংকট। ভিয়েতনামে তাদের ক্রমশ উদ্ঘাটিত নীতির ন্যায়হীনতা নিয়ে মার্কিন পরিচিতদের সঙ্গে একটু পিঠ চাপড়ানো ভঙ্গিতে অহরহ উপদেশাদি বর্ষণ করছি, অথচ আমরা ভারতবর্ষের মানুষজনই হঠাৎ যুদ্ধোন্মাদনায় মেতে উঠলাম। বেশ কয়েক মাস ধরেই চীন সরকারের সঙ্গে সীমান্ত নিয়ে মন কষাকষি চলছিল। উত্তর পূর্ব সীমান্তে কয়েকটি ছোটোখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে, তবে তা বেশি দূর পর্যন্ত গড়ায়নি। 62 সালে পুরো ব্যাপারটি অন্য চেহারা নিল। ভারতবর্ষের সংসদে স্বতন্ত্র পার্টির ছাপে বেশ কয়েকজন ধারওয়ালা ব্যক্তি নির্বাচিত হয়ে এলেন। তারা ঘোর নেহরু বিরোধী, ঘোরতর প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ মেনন বিরোধী, ঘোরতম চীন তথা কমিউনিস্ট আদর্শ বিশ্বাস বিরোধী। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিন্দুতম বোঝাপড়াও যাতে না হয় তার জন্য তারা মুখিয়ে। একটা সময়ে জওহরলাল নেহরুও অবিবেচনার শিকার হলেন। তাকে খুব বেশি দোষ দেওয়া যায় না। নিরপেক্ষ দেশগুলির অন্যতম প্রধান নেতা হিসাবে পৃথিবী জুড়ে স্বীকৃতি লাভ করেছেন। সম্মিলিত জাতিপুঞ্জের বৈঠকে কৃষ্ণ মেননের ভয়ে সবাই তটস্থ। বিশ্বময় ভারত বন্দনা। এই বন্দনার সারবত্তা নিয়ে কোনো বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ভারতীয়দের পক্ষ থেকে করতে হয়নি। অধিকাংশ ভারতীয়ই এটা ধরাধার্য জ্ঞান করতেন যে গোটা পৃথিবী তাদের পায়ে লুটিয়ে পড়তে উদ্গ্রীব। তারা যে ফতোয়া দেবেন তাই সবাই মেনে নিতে বাধ্য। নেতারাও ঠিক এমনটি ভাবতে শুরু করলেন, নিজেদের এবং নিজেদের দেশের ওজন ভালো করে না বুঝে নিয়ে। ইংরেজ প্রভুরা 19 শতাব্দীতে সর্বশক্তিমান ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করেছেন। আফিম খাইয়ে খাইয়ে দুর্বল ছত্রভঙ্গ চীনের জাতিকে দুর্বলতর করেছেন। তারপর গায়ের জোরে চীনের ঘাড়ে একটি সীমান্ত রেখা ম্যাকমাহন না কি যেন নাম চাপিয়ে দিয়েছেন। নেহেরু ও তার পারিষদবর্গ স্থির করলেন সাম্রাজ্য শাসিত সীমারেখা বিপ্লবোত্তর চীনকেও মেনে নিতে হবে। চীনের নেতারা ভারতবর্ষের সঙ্গে সৌহার্দ্যের স্বার্থে তাও মানতে সম্মত ছিলেন, কিন্তু একটি শর্তে। উত্তর পশ্চিম প্রান্তে আকসাই চীন এলাকায় দেশের দূরবর্তী অঞ্চলের সঙ্গে গমনাগমনের প্রয়োজনে যে রাস্তা আবহমান কাল ধরে আছে সেটা যদি আমরা তাদের দখলে ছেড়ে দিই। জনমানবহীন ওই অঞ্চল শস্য সম্ভাবনাহীন। চীনের প্রস্তাবে রাজি হলে আমাদের ব্যবহারিক কোনো ক্ষতি হতো না, কিন্তু সামন্ততান্ত্রিকতা, সমাচ্ছন্ন চেতনা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাম্রাজ্যবাদী মানসিকতা, ইংরেজরা চলে গিয়েছে তো কি, আমরা তো আছি, ইংরেজদের দ্বারা নির্দেশিত সীমানায় বলবৎ থাকবে, কোনো যুক্তির ঘ্যানঘ্যানানি আমরা কানে তুলব না। এই পরিস্থিতিতে একসময় চীনের সঙ্গে আলোচনা ভেঙে গেল। আমাদের প্রধানমন্ত্রী কড়া বক্তৃতা দিলেন। তার সৈন্যদের তিনি হুকুম করেছেন চীনে অনুপ্রবেশকারীদের ঘাড়ে ধরে ম্যাকমাহন লাইনের ওপারে পৌঁছে দিতে, এবং বিধ কড়া বিঘোষণা করে জওহরলাল নেহরু সিংহলে বেড়াতে চলে গেলেন। ভারতীয় কর্তা ব্যক্তিরা ভেবেছিলেন ইংরেজদের কাছে প্রত্যক্ষ সাময়িক শিক্ষা নিয়েছি আমরা, ওই চ্যাপ্টা নাকওয়ালা আমাদের সঙ্গে যুদ্ধে দাঁড়াতে পারবে না। যুদ্ধ বাঁধল, পরিণাম ভয়াবহ। চীনেরা আমাদের দুগালে চপেটাঘাত করে অরুণাচল, অসম ধরে অনেকটা এগিয়ে এলো।
তারপর তাদের একপাক্ষিক যুদ্ধবিরতি ঘোষণা। আমাদের অবস্থা ভগ্ন জানু, ভগ্ন উরু, কুরুক্ষেত্র ফেরত কৌরবকুলের মতো। দু ধরনের প্রতিক্রিয়া দেশময় ছড়িয়ে পড়ল। প্রথম, হিন্দি চিনি ভাই ভাই চুলোয় গেল, পরিবর্তে চীনেদের সঙ্গে সম্পর্কহীন শব্দটি প্রধান প্রযোজ্য বিশেষণ রূপে পরিগণিত হল। চীনে মানেই নচ্ছার ঘৃণ্যজীব। দ্বিতীয় প্রতিক্রিয়া কৃষ্ণ মেনন তথা জওহরলাল নেহরু সম্পর্কে ব্যাপক ক্ষোভ, যা সামাল দিতে কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে কৃষ্ণ মেননের পদত্যাগপত্র ঘোষণা করতে হলো। দেশ জুড়ে অভিযোগ, বিসংবাদ। কতিপয় বিশ্বাসঘাতকের অবহেলা ও ষড়যন্ত্রে আমাদের জওয়ানরা ঠিকমতো লড়তে পারেনি, তাই এই পরাজয়। তবে আমাদের মহান আর্য সভ্যতা, ৫,০০০ বছরের প্রাচীন বীর্য, শৌর্য, ঐতিহ্য, চীনের ঘৃণ্য আক্রমণের আমরা সমুচিত জবাব অতি সত্বর দেব। প্রতিরক্ষা খাতে বেপরোয়া খরচের হার এখন থেকে আরও বাড়িয়ে যেতে হবে, তাহলেই নাকি অভীষ্ট সিদ্ধ হবে। চীনেদের তরফ থেকে যে সংঘর্ষ অতি সামান্য সীমান্ত বিরোধী বলে বর্ণিত, আমাদের পরিভাষায় তা আখ্যাত হলো মহা আক্রমণ। ভারতের বিভিন্ন ভাষায় যা লব্জ হয়ে দাঁড়ালো। পরিমিতি জ্ঞানের অভাবের জন্য ভারতবর্ষীয়রা বরাবরই বিখ্যাত। অতি নাটকীয়তা আমাদের রন্ধ্রে রন্ধ্রে। চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের জের তাই গোটা জাতিকে দশকের পর দশক ধরে আচ্ছন্ন করে থেকেছে। পশ্চিমবাংলায়, কলকাতায় তথা মফস্বলে দ্বিজেন্দ্রলাল রায়ের দাঁত কিরমির করা সমর সঙ্গীত, অরাতি রক্তে কবির পান, তার পুত্রের গাওয়া সেই গানের রেকর্ড দাপাদাপি করে কিছুদিন বাজানো হলো। নির্বাচনে, উপনির্বাচনে দেওয়ালে ছড়া কাটা হলো, গড়তে দেশ, রুখতে চীন, কংগ্রেসকে ভোট দিন। কয়েক বছর বাদে জয়পুরে মহারাজাদের পুরনো প্রাসাদ যাত্রীশালায় রূপান্তরিত। রামগড় প্যালেস হোটেলে কি কাজে যেন গিয়েছি। হোটেল ম্যানেজার ঘুরিয়ে ফিরিয়ে পরম সমাদরে আমাকে আদ্যপান্ত দেখাচ্ছেন। একটি মস্ত সুইটে নিয়ে গেলেন। দেওয়ালে চীনে চিত্র, দরজায় জানালায় ঝুলন্ত ভারী চীনে রেশমের পর্দা, চীনের স্থাপত্যের বিবিধ নমুনা, কিন্তু কুছ পরোয়া নেই। অকম্পিত চিত্ত ম্যানেজার সগর্বে জানালেন, এই সুইটে আমরা আগে বলতাম চীনে কক্ষ, এখন বলি দূরপ্রাচ্য কক্ষ। চীনের সঙ্গে হামলা বাঁধার পর মাত্র মাস তিনেকই আমেরিকায় ছিলাম। কিছু কিছু মুশকিলের মধ্য দিয়ে যেতে হয়েছিল। 11,000 মাইল দূরে মাতৃভূমি, তা বিদেশি দুশ্মন দ্বারা আক্রান্ত। ওয়াশিংটনস্থ ভারতীয় বন্ধুবান্ধব রাতারাতি উগ্র অন্ধ দেশপ্রেমিক বনে গেলেন। যুদ্ধ নিয়ে সামান্য ঠাট্টা মশকরা করতে গিয়ে অনেকের সঙ্গেই মন কষাকষি, কেউ কেউ সাময়িক কথা বন্ধ করে দিলেন। ইতিমধ্যে দেশ থেকে খবর পাচ্ছি পরিচিত অনেকেই বিনা বিচারে আটক হয়েছেন। আমার মন খারাপ। দেশ জুড়ে অতি ভয়ঙ্কর যাত্রান্ধতা। একদিন পরিচিতদের মধ্যে কে কে ধরা পড়েছেন তার ফিরিস্তি জানবার চেষ্টা করছি। এক দয়াবতী মহিলা আমার পাশে এসে বসে সান্ত্বনা জানালেন, তুমি মন খারাপ করো না, ভালোই হয়েছে ওরা গ্রেপ্তার হয়েছেন, প্রাণে বেঁচে গেলেন, না হলে ওই কমিউনিস্টদের লোকেরা ছিঁড়ে খেত। অবশ্য এই পর্বেও কমিউনিস্ট পার্টির দুভাগ হয়ে যাওয়ার উদ্যোগ শুরু। আজকের মতো আমাদের এই আপিলা চাপিলার 14তম পর্বের প্রথম পর্বের পাঠ শেষ করলাম। বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে পাঠ করব। আজকে আমার এমনি নিয়মিতই ভাবেই আমার পড়া সুন্দর হয় না, আর আমার বারবারই বলেছি আমার বিভিন্ন অসুবিধার কথা। আজকে একটু গলার একটু ইনফেকশনজনিত কারণে বারবার
নানান রকম অসুবিধা হয়েছে এবং এই অসুবিধা আমাকে তাড়িত করেছে তাড়াতাড়ি পড়বার জন্য। তাই কিছু কিছু জায়গায় পাঠ চলাকালীন সময়ে কিছু ভুলভ্রান্তি আরো বেশি বেড়েছে। কত আর ক্ষমা চাই। আমি জানি যারা দু চারজন বন্ধুরা আপিলা চাপিলার এই পাঠ শুনছেন তারা সততই আমাকে ক্ষমা করে থাকেন। নমস্কার।